সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে চলছে অভিযান। ভেতর থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণ ও গুলির শব্দ। জঙ্গির কোনো আস্তানা বা কোনো কিছুর কারণে প্রশাসন আটকায় রাখছে। পরে 9টার সময় আমাকে ফোন দিয়েছে যে এরকম আমি ঘুম থেকে উঠে দেখি চারদিকে পুলিশ, আমরা তো এখান থেকে বেরোতে পারছি না। রাজশাহীতে পুলিশের কাছে নেই 90 জেএমবির সদস্যদের হালনাগাদ তালিকা। মুসা ও শরীফুলের মতো অনেকে গোপনে চালাচ্ছে তৎপরতা। নতুন পুরাতন তালিকা বলতে অরিজিনাল জিএমবি যারা তারা গ্রেপ্তার হচ্ছে না। এদের সভাপতি যারা অনেকেই গোপনভাবে যোগ দিয়ে আছে, তারা আন্ডারগ্রাউন্ডে কাজ করছে। যারা নতুনভাবে যোগদান করছে কিংবা নতুনভাবে কর্মকাণ্ড চালাচ্ছে তারাও আমাদের নজরদারিতে আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে সিমেন্ট বোঝাই ট্রাক। বেপরোয়া গতিতে উল্টো পথে গাড়ি চালানোয় প্রাণ গেল একই পরিবারের 5 জন সহ 10 জনের। ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন স্বামী রবিন টাঙ্গাইল থেকে গ্রেফতার। আজই তোলা হতে পারে ঢাকার নিম্ন আদালতে। 25শে মার্চ দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন হবে গণহত্যা দিবস। সেদিনের ভয়াবহতা তুলে ধরা গেলে সহজ হবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়, বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংকের আগুনের ঘটনায় তদন্ত দলের ঘটনাস্থল পরিদর্শন। 5 দিনের মধ্যে রিপোর্ট। নাশকতা কিনা খতিয়ে দেখা হবে, জানালেন অর্থ প্রতিমন্ত্রী। এবং ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলায় নিহতদের স্মরণে ট্রাফালগার স্কোয়ারে শ্রদ্ধা। উদ্বেগ উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা। বাঙালি কমিউনিটিতে হামলা বাড়ার আশঙ্কা। সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বাড়ির ভেতর থেকে থেমে থেমে গুলি ও বিস্ফোরকের শব্দ পাওয়া যাচ্ছে। 5 তলা বিশিষ্ট ভবন দুটিতে কমপক্ষে 30টি পরিবারের সদস্য আটকে আছেন বলে ধারণা পুলিশের। এভাবে একের পর এক গুলির শব্দ আসতে থাকে শিববাড়ি এলাকার আছিয়া ভিলা থেকে। এ সময় থেমে থেমে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে জঙ্গিদের আস্তানা সন্দেহে বাড়ি দুটির চারিদিকে অবস্থান নেয় তারা। শুক্রবার ভোরে আসিয়া ভিলা নামে বাড়িটির ভেতর থেকে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে বাড়িতে জঙ্গি আছে বলে নিশ্চিত হয় তারা। এ সময় আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পুলিশ জানায় 3 মাস আগে কাউসার আহমেদ ও মর্জিনা নামে দম্পতি আসিয়া ভিলা নামে বাড়িটির দোতলার একটি ফ্ল্যাট ভাড়া নেয়। এরাই জঙ্গিবাদের সাথে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। কোনো প্রাণহানি না ঘটিয়ে তাদের আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানায় তারা। ভিতরে জঙ্গি যাতে আছে এটা আমরা কনফার্ম মোটামুটি। এখন আমরা হেলার দিয়ে মাইক দিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি এবং পরবর্তীতে ধাপে ধাপে আমরা এটা অভিযান চালাবো। এখানে আমরা 2টো বাড়ি ঘেরাও করে রেখেছি। অন্য বাসিন্দা যারা আছে আমরা সামনের বিল্ডিং এ যারা আছে তাদেরকে ইভাকুয়েট করেছি, চেষ্টা করছি। আর মূল বিল্ডিং এ যেখানে ওরা আছে ওখান থেকেও আমরা চেষ্টা করছি সরানো। এদিকে বাড়ি দুটিতে অনেকে আটকা পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। আমাদের কলিগ নজরুল ইসলাম উনি এখানে আটকা পড়ছে। এখানে বলা হয়েছে যে জঙ্গির কোনো আস্তানা বা কোনো কিছুর কারণে প্রশাসন আটকায় রাখছে। উনি, ওনার ওয়াইফ, ওনার একটা বাচ্চা। পরে 9টার সময় আমাকে ফোন দিয়েছে যে এরকম আমি ঘুম থেকে উঠে দেখি চারদিকে পুলিশ, আমরা তো এখান থেকে বেরোতে পারছি না। তুই একটু টিভি চ্যানেল খুলে দেখ কি অবস্থা। মহাসরিয়া শুয়েছি, তারপরে উঠে দেখি সব দিকে মার পুলিশ শব্দ। হ্যাঁ, কানে আসতে একটা। গত 8 মার্চ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও 15 মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা খুঁজে পাওয়ার পর আজ সিলেটে জঙ্গি আস্তানার খোঁজ পাওয়ার দাবি করল পুলিশ। সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেটের শিববাড়ি আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, কি নতুন তথ্য আছে আপনার কাছে?
হ্যাঁ জাফর, আপনি যেমনটি বলছিলেন যে আমি যেখানে আছি এখানে কিছুক্ষণ পর পর মুহুর্মুহুর শব্দ হচ্ছে এবং ভিতর থেকে হয়তো কখনো বিস্ফোরণের শব্দ, আবার কখনো গুলির শব্দ। তো এই যখন অবস্থা, এখানে একটি আতঙ্কজনক অবস্থা বিরাজ করছে। তারপরেও স্থানীয় বাসিন্দারা এখানে এসে অবস্থান নিয়েছেন। তবে পুলিশ কমিশনার যেমনটি বলেছেন যে দুটি বাড়িতে জঙ্গিরা অবস্থান নিয়েছে, দুটি বাড়িতে 28টি পরিবার রয়েছে, যদিও এই দুটি বাড়িতে প্রায় 30টি ফ্ল্যাট। তো এই 28টি পরিবারের প্রায় শতাধিক মানুষ এই দুটি ভবনে আছেন এবং তারা চেষ্টা করছেন যদি তারা এখনই অভিযানে যান তবে হয়তো এই বাড়ির যে সাধারণ মানুষ যারা আছেন তারা হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এ কারণে তারা আরো সময় নিচ্ছেন এবং কিভাবে অভিযানটি চালানো যায় বাড়ির চারদিকে তারা ঘুরে ঘুরে তারা দেখছেন এবং বাড়ির মালিককেও তারা সাথে নিয়ে অনেক সময় কখনো ভিতরে যাওয়া হচ্ছে, আবার কখনো বাইরে আসা হচ্ছে, আবার কখনো পিছনে যাওয়া হচ্ছে, যে কিভাবে তাদের অভিযানটি করা যায়। তবে তারা যেমনটি বলেছে যে সোয়াতের যে বিশেষায়িত সোয়াতের টিমটি সিলেটে আসার পরে তারা চূড়ান্ত অভিযানে যাবেন। তবে তারা চেষ্টা করবেন এই বাড়িতে যারা নিরীহ মানুষ আছেন প্রায় শতাধিক, তাদের যাতে কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। তবে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে পুলিশ আমাদেরকে বলেছে তাদের কাছে দীর্ঘদিন থেকে একটি তথ্য ছিল সিলেটের কোথাও জঙ্গিরা লুকিয়ে আছে, কিন্তু কোন জায়গায় কিভাবে তারা লুকিয়ে আছে সেই বিষয়টি তারা নিশ্চিত হতে পারছিল না। তবে গতকাল রাতে নিশ্চিত হয়েই ঢাকা থেকে কাউন্টার টেরোরিজমের ইউনিট সিলেটে এসে সিলেট মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে তারা এই অভিযানে নামে। এবং আপনারা জানেন যে সিলেটের সাথে জঙ্গি কানেকশন অনেক পুরনো। এই সিলেট থেকে 2001 সালে হরকাতুল জিহাদের উৎপত্তি হয়েছিল এবং আপনারা জানেন যে 2006 সালে যে জেএমবির প্রধান শেখ আব্দুর রহমানকেও সিলেটের একটি বাড়ি থেকে এভাবে র্যাব তাকে জীবিত উদ্ধার করা হয়েছিল। এবং পুলিশ বলছে যে জঙ্গি যারা আছেন তাদেরকে তারা জীবিত উদ্ধার আটক করার তারা চেষ্টা করবেন। এবং যেহেতু ভিতরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং কেউ হয়তো তারা সুইসাইডও করতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। তবে তারপরেও তারা চেষ্টা করবেন যে তাদের যারা আছেন, যেহেতু তারা বলছেন যে একাধিক লোক আছেন এবং নারীও আছেন এই জঙ্গিদের সাথে, এবং তারা চেষ্টা করবেন যে জীবিত উদ্ধার করার জন্য। এবং সবশেষে আমি আপনাদের যেমনটি বলবো, গত জানুয়ারি মাসে কাউসার আহমেদ এবং মর্জিনা নামের দুজন স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এই বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল এবং 3 মাস থেকে তারা আছে এবং এখনো পর্যন্ত আছে এবং তাদের সাথে আরো জঙ্গিরা মিলে এখানে জঙ্গি তৎপরতা চালাচ্ছিল, এমনটি পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। জাফর। দর্শক, সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির সামনে থেকে পুলিশ অভিযানের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। এদিকে পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক জানিয়েছেন, জঙ্গি নির্মূলে বিশেষভাবে তৎপরতা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাই যেখানেই তাদের সন্ধান পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান চালানো হচ্ছে। সকালে খুলনা রেঞ্জ ডিআইজি ভবনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় মুফতি হান্নানের রায় দ্রুত কার্যকর করা হবে বলেও জানান তিনি। জঙ্গিদের হান্টিং করছে, শিকার করছে, কোথায় কোথায় পাওয়া যায়। আমাদের পুলিশের গোয়েন্দা সংস্থা দেশব্যাপী কাজ করতেছে, যেখানে ওদের আস্থাটা পাই ওখানেই আমরা তাদেরকে ঘেরাও করি। জনগণের সহায়তা নিয়ে আমরা এই কাজগুলি করতেছি। কাজে এখানে আতঙ্ক হওয়ার কিছু নাই। জঙ্গিদের জন্য দুঃসংবাদ, জঙ্গিরা কোথাও টিকে থাকতে পারতেছে না। মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা সময়ের ব্যাপার। মনে হয় 8-10 দিনের মধ্যেই আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। জঙ্গি এলাকা বলে পরিচিত রাজশাহীতে গত 10 বছর ধরে জেএমবি সদস্যদের হালনাগাদ কোনো তালিকা নেই পুলিশের কাছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় করা জেএমবির তালিকায় তাদের ভরসা। পুলিশের সাঁড়াশি অভিযানে বাংলা ভাইয়ের অনেক সহযোগী গ্রেফতার হলেও বাগমারি এলাকার মুসা ও শরীফুলের মতো অনেকেই গোপনে সংগঠিত হয়ে তৎপরতা চালাচ্ছে। তবে পুলিশের দাবি, নজরদারি বাড়ানো ছাড়াও 90 জেএমবির হালনাগাদ তালিকা করে গ্রেফতার অভিযান চলছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। গত বছরের 23শে এপ্রিল শালবাগান এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী। পরে আইন শৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উঠে আসে ওই বিভাগের নিখোঁজ শিক্ষার্থী শরীফুল ইসলামের নাম। রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনার সূর্যভিলা থেকে আত্মসমর্পণকারী নারী জেএমবি সদস্য তৃষাকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে হলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারীরা নিহত হবার পর সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব নেয় তার স্বামী মাইনুল ইসলাম ওরফে মুসা। সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযান শেষে প্রধান সমন্বয়ক হিসেবে উঠে এসেছে মুসার নাম। নতুন পুরাতন তালিকা বলতে অরিজিনাল জিএমবি যারা, তারা গ্রেপ্তার হচ্ছে না। এদের সহপাঠী যারা অনেকেই
গোপনভাবে যোগ দিয়ে আছে, তারা আন্ডারগ্রাউন্ডে কাজ করছে। ইয়াং জেনারেশনকে মানে ইনভলভ করার জন্য তারা সম্প্রতি এখনো চালায় যাচ্ছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ছেড়ে আত্মসমর্পণ না করলে শরীফুল ও মুসার পরিবারের সদস্যরাও তাদের শাস্তি দাবি করেছেন। সে যদি শাস্তির উপযোগ্য হলে তো তাকে শাস্তি দিতেই হবে। সরকারের কাছে আত্মসমর্পণ করেন সেটা ভালো, যদি না করে সরকার যে কোনো ব্যবস্থা তার উপর নিলে আমাদের কোনো নাই, সেতে বরঞ্চ আমরা তাতেই খুশি। জেলার পুলিশ সুপার জানান জেএমবি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। কর্মকাণ্ডটা যাদেরকে আমরা মনে হচ্ছে যে রহস্যজনক তালিকাভুক্ত যারা আছে এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। যারা নতুনভাবে যোগদান করছে কিংবা নতুনভাবে কর্মকাণ্ড চালাচ্ছে তারাও আমাদের নজরদারিতে আছে। এ অঞ্চলে গেল 6 মাসে র্যাব পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে প্রায় অর্ধশত জেএমবি সদস্য গ্রেপ্তার হয়েছে। 2004 সালের 1 এপ্রিল রাজশাহীর বাগমারায় আত্মপ্রকাশ ঘটে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী এই সংগঠনের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ময়মনসিংহের ভালুকায় শেরপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে একই পরিবারের 5 জন সহ নিহত হয়েছেন 10 জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। সংস্কারের জন্য কেটে রাখা রাস্তায় উল্টো পথে বেপরোয়া গতিতে চালানো ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হারুনুর রশিদের পাঠানো তথ্য ও সায়েম আকন্দের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বোন, দুলাভাই ও 3 ভাগ্নিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন রোকসানা ও জ্যোৎস্না। মোবাইল ফোনে খবর পেয়ে প্রিয়জনদের এক নজর দেখার জন্য ছুটে আসেন তারা। হাইওয়ে পুলিশ জানায় ঢাকা থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক শেরপুরের দিকে যাচ্ছিল। শুক্রবার ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়ি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা বেশ কয়েকজন যাত্রী সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে 9 জন নিহত ও 3 জন আহত হন। বেপরোয়া গতিতে ট্রাকটি উল্টো পথে যাওয়ায় এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। 2 জন লোক জীবিত বার করছিলাম এই বস্তার নিচে তো নেই। এই 2 জনে বলছে যে আমরা শেরপুর যাবো, তারা গাড়ি পায় না দেখে গাড়ির ছাদে উঠাইছে। রং সাইডে ড্রাইভারটা আসছে, একটা গর্ত ছিল রাস্তার মধ্যে, একটা সংস্কার কাজ চলতেছে, গর্তের মধ্যে বেরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তর এবং আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এসে দেখতে পাই যে আহত লোকজন এখানে পড়ে আছে। আহতদেরকে উদ্ধার করে তাড়াতাড়ি হাসপাতালে প্রেরণ করে এবং যারা নিচে চাপা পড়ার অবস্থায় ছিল তাদেরকে উদ্ধার করেও আমি হস্তান্তর করার চেষ্টা করি। নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। যারা মারা গেছে তাদের শনাক্ত করছি এবং ইতিমধ্যে তালিকা প্রায় সমাপ্তির পথে নিয়ে তাদের পৌঁছানো, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করব। নিহতদের মধ্যে একই পরিবারের 5 জনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়, 2 জনের সদর উপজেলায় এবং 3 জনের বাড়ি শেরপুরের বিভিন্ন উপজেলায়। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহযোগী পলাতক রয়েছে। সময় সংবাদ, ময়মনসিংহ। ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত প্রাক্তন স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির গোয়েন্দা বিভাগ টাঙ্গাইল থেকে গ্রেফতারের পর তাকে ঢাকায় নিয়ে আসেন। দুপুরে ঢাকায় ব্রিফিংয়ের পর আজই তাকে নিম্ন আদালতে তোলার কথা রয়েছে। নিহত আরিফার স্বজনদের অভিযোগ, 16 মার্চ আরিফার বাসায় গিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে তাকে হত্যা করে পালিয়ে যায় রবিন। রবিন মাদকাসক্ত ছিল বলেও অভিযোগ তাদের। মাঝে মাঝেই আরিফার উপর নির্যাতনও চালাতো। এর জের ধরে 6 মাস আগে রবিনকে তালাক দেয় আরিফা। তবে আরিফাকে আবারও সংসারে ফিরিয়ে নিতে ক্রমাগত হুমকি দিয়ে আসছিল রবিন। এ ব্যাপারে রাজধানীর কলাবাগান থানায় একটি জিডিও করেছিল আরিফা। নিহত আরিফুন্নেসা আরিফা যমুনা ব্যাংকের মতিঝিল শাখার মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। দুপুরের সময় আরো থাকছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শেষ পর্বের পরীক্ষা স্থগিত হওয়ায় বিপাকে শিক্ষার্থীরা, সেশন জটের আশঙ্কা। ইতিবাচক উদ্যোগ নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। এবছর থেকেই 25শে মার্চ দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে গণহত্যা দিবস পালন করা হচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন
দিবসটি পালনে নানা কর্মসূচি নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন গণহত্যার ভয়াবহতা ও তাৎপর্য তুলে ধরে জাতীয়ভাবে দিবসটি পালন হলে এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সহজ হবে। আগামী বছর থেকে ব্যাপক পরিসরে দিবসটি পালন সহ আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রসূন আশিসের রিপোর্ট। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সামরিক জান্তা যে গণহত্যা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রথম শিকার হয় জগন্নাথ হল। এবার প্রথমবারের মতো গণহত্যা দিবস হিসেবে পালনে জগন্নাথ হলে চলছে নানা আয়োজন। সোহরাওয়ার্দী উদ্যানেও দিবসটি পালনে উদ্যোগ নিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম। এছাড়া শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে গণহত্যা দিবস পালনে নানা কর্মসূচি নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠন। জগন্নাথ হলের গণকবরে দিয়ে সেখানে স্মৃতিসৌধে সেখানে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে দিবসটি পালিত হতে। রাজারবাগ স্মৃতিসৌধ আছে, সেখানে প্রদীপ জ্বালায়, মুক্তিযুদ্ধের গান হয়, নীরবতা পালন হয়। যেহেতু গণহত্যা দিবসের আনুষ্ঠানিক স্বীকৃত হয়েছে, আমাদের পুরো অনুষ্ঠানটাই এবার আমরা করব সেই গণহত্যা দিবসকে কেন্দ্র করে। জাতীয়ভাবে পালনের পাশাপাশি দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এখন থেকেই কূটনৈতিক তৎপরতা চালানো দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে একটা দাবি উত্থাপন করা যে বাংলাদেশের এই গণহত্যা হয়েছিল, তার স্বরূপ এটা, তার ডকুমেন্টেশন এটা। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে দূতাবাসগুলো আছে সেগুলোতে এই যে গণহত্যার নানা তথ্য ঘটনা এগুলো বিদেশি ভাষায় ব্যাপক প্রচার উদ্যোগ নেওয়া উচিত। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালনের পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়ার পর 1 মিনিট নীরবতা পালন। 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য আমাদের কূটনৈতিক প্রচেষ্টা চলবে। বাঙালির মুক্তির আন্দোলনকে শ্বাসরোধ করতেই 1971 সালের 25শে মার্চ রাতে এদেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ইতিহাসের বর্বরতম এই হত্যাযজ্ঞের দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনে গত 11ই মার্চ জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হওয়ার পর 20শে মার্চ মন্ত্রিসভাও অনুমোদন দেয়। 25শে মার্চের 71-এর গণহত্যা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে 25শে মার্চ গণহত্যা দিবস পালনে কর্মসূচি ঘোষণা করেছে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে কাল রাত 8টা থেকে শুরু হবে এই কার্যক্রম। স্বাধীনতা 46তম বার্ষিকী উপলক্ষে শহীদ মিনারে 46টি মশাল প্রজ্বলন করব এবং আলোর মিছিলে একটা এরপর সংক্ষিপ্ত আলোচনা, আলোর মিছিল হবে। আলোর মিছিলে নেতৃত্ব দেবেন আমাদের শহীদ পরিবারের সদস্যরা, মুক্তিযোদ্ধারা, রাজনীতিবিদরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জগন্নাথ হলের বধ্যভূমিতে এই মোমবাতি জ্বালিয়ে আমরা শহীদদের স্মরণ করব। এটা হচ্ছে 25শে মার্চ রাত 8টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এটা আরম্ভ হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবার সাভার জাতীয় স্মৃতিসৌধ চত্বরকে সাজানো হচ্ছে লাল সবুজের আভায়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতা কর্মী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সড়ক মহাসড়ক সাজানো সহ যানজট পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে ট্রাফিক পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আমাদের সাভার প্রতিনিধি মোজাফফর হোসাইন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনের জন্য 26শে মার্চ সর্বস্তরের মানুষের ঢল নামবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। তাই জোরে সোরে চলছে প্রস্তুতি। ঝরে পড়া গাছের পাতা ঝাড়ু দিয়ে আর হেরিংবন্ডের ইটগুলো ঘষে মেজে পানি ছিটিয়ে ধুয়ে ফেলতে ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীরা। এরপর ইটগুলোতে সাদা ও লাল রঙের আঁচড়ে সাজানো হচ্ছে। ইতিমধ্যে বাগানের মালিরা বাগানের সবুজ গাছগুলোর ডালপালা ছেটে সৌন্দর্য বর্ধন করেছেন। সৌধের পাদদেশে নীল আভায় প্রস্তুত করা হয়েছে চৌবাচ্চাটিও। 26শে মার্চ উপলক্ষে আমরা স্মৃতিসৌধে সুন্দর করতেছি। 26শে মার্চের জন্য আমরা তো সব সময় সবকিছু পরিষ্কার করে রাখি। আমরা রং দিয়ে আমাদের জাতীয় স্মৃতিসৌধকে সৌন্দর্য করতেছি। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে সাজানোর কাজ, ধোয়া মোছার কাজ, রং তুলির কাজ এবং সিসি ক্যামেরা স্থাপন কাজ সম্পূর্ণ করেছি। মহান স্বাধীনতা দিবসে সৌধ চত্বরে সর্বস্তরের মানুষের আগমন উপলক্ষে সাভারের সড়ক মহাসড়কগুলো সেজেছে নবরূপে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমিন বাজার থেকে ধামরাই পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি কোনো যানজট না হয়, পাবলিকের জন্য কোনো কষ্ট না হয়। স্মৃতিসৌধ চত্বর সহ সাভারের আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে গতবারের চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা এবার দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। আমরা প্রতিদিন রাত্রে আমরা চেকপোস্ট করছি ঢাকা জেলার বিভিন্ন স্থানে
সেখানে আমাদের অফিসাররা রাউন্ড দ্য ক্লক মনিটর করছে বিষয়টি। এবারই প্রথম মহান স্বাধীনতা দিবসে 1973 সালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা নিবেদনের দুর্লভ একটি ভিডিও চিত্র প্রদর্শনের আয়োজন করেছে ঢাকা জেলা পুলিশ। সময় সংবাদ, সাভার। দর্শক, আগেই জানিয়েছিলাম ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রাক্তন স্বামী ফখরুল ইসলাম রবিনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়েছে। এই মুহূর্তে ডিএমপি মিডিয়া সেন্টারে এই বিষয়ে ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মূল অ্যাকিউজড, তাকে তো আপনারা ফুটেজে দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে দেখানো হয়েছে, তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তো প্রাথমিক পর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদে যেটুকু জানা গেছে, সে বলল যে এই মেয়েটার সাথে তার দীর্ঘদিন ছাত্র জীবন থেকেই প্রেম ছিল। তো প্রেমের এক পর্যায়ে 2012-তে তাদের মধ্যে বিয়ে হয়। তো বিয়েটা হয়েছিল নিজেদের পরিবারের সম্মতি ছাড়া, নিজেরাই বিয়ে করেছে। তো 3-4 বছর তারা সংসারও করেছে, তাদের ছেলে মেয়ে নাই। 2016-তে ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় মিসআন্ডারস্ট্যান্ডিং এ। তো এরই মধ্যে ছেলেটা একটা চাকরি নেয় লাফাজ সুরমা সিমেন্ট কোম্পানিতে, আর মেয়েটা যমুনা ব্যাংকে চাকরি নেয়। তো ছেলেটা মেয়েটাকে বারবার আবারও সংসার শুরু করার জন্য, জীবন শুরু করার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা চালিয়ে যায়। মেয়েটার আগ্রহ কম ছিল, মেয়েটা চায়নি, ভুল বোঝাবুঝি কারণে তারা আবার পুনরায় সংসার শুরু করবে এরকম মেয়েটার পক্ষ থেকে সাড়া ছিল না। বাট তাদের মধ্যে একটা যোগাযোগ হইতো। তো 16 তারিখের ঘটনা, 15 তারিখেও ছেলেটা ওই ব্যাংকে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করে এসছে। তো দেখা করে বলছে যে তোমার কিছু জিনিসপত্র আছে, এই জিনিসপত্রগুলো তোমাকে আমি দিয়ে দিতে চাই, এগুলা তোমার বাসায় নিয়ে আসবো। তো অ্যাকর্ডিংলি পরের দিন 16 তারিখ সকাল 8:30 পৌনে 9টার দিকে সে এই তার কিছু বিলঙ্গিংস নিয়ে তার বাসায় যায়। তো তার আপাতত ভাষ্য মতে আর কি, এটা হয়তো ভেরিফাইড না, এটা ভেরিফাই করে কনফার্ম হওয়া যাবে। তার ভাষ্য মতে সে বলছে যে সে ওখানে গিয়ে তাকে আবারও তার সঙ্গে আসার জন্য, একসাথে বসবাসের জন্য তাকে চাপ প্রয়োগ করে, এবং মেয়েটা যথাযথ আগের মতোই সেটা তার রিফিউজ করে তার প্রপোজালকে, এবং এইগুলি কথা কাটাকাটি এক পর্যায়ে ধস্তাধস্তি পরিস্থিতি খুব ইয়েতে চলে যায়। তখন মেয়েটা নাকি ঘরে একটা ছুরি ছিল, ছুরি এনে তাকে ওই নিয়ে আসলাম, তুমি চলে যাও। তখন ওই ছুরি নাকি ধস্তাধস্তির এক পর্যায়ে তার গায়ে লাগে, লাগার পরে সে উল্টা ছুরিটা নিয়ে তাকে স্টেট করে তাকে, মানে তার ভাষ্য অনুযায়ী তার পূর্ব পরিকল্পনা ছিল না, কিন্তু ওই পরিস্থিতিতে সে যখন তার গায়ে ছুরির আঁচড় লেগেছে তখন সেটা দিয়ে তাকে মেরে ফেলেছে। এটা তার বক্তব্য। তো বক্তব্যটা আমরা ভেরিফাই করব, যথার্থতা জানার চেষ্টা করব। তো মোটামুটি ভাবে এই ঘটনাটা আপাতত এটুকুই জানা গেছে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রবিনকে গ্রেফতার করে টাঙ্গাইল থেকে ঢাকায় আনা হয়েছে। সেই ব্যাপারে ব্রিফিং চলছিল ডিএমপিতে, আমরা সরাসরি ছিলাম সেখানে। বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনায় সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ ব্যাংক ও ফায়ার সার্ভিস গঠিত দুটি তদন্ত কমিটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটির প্রধান আহমেদ জামাল টেলিফোনে জানিয়েছেন, আগুনে কিছু কাগজপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে গেলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের ভেতর অগ্নি নির্বাপক ব্যবস্থা শক্তিশালী হওয়ায় আগুন ছড়াতে পারেনি বলে জানানো হয়। এছাড়া শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে প্রাথমিকভাবে এমন ধারণা করছে তদন্ত কমিটি। সকালেই আগুন লাগা ভবন থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ফরেনসিক পরীক্ষার জন্য কম্পিউটার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। ঘটনার পর থেকেই বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নুরুল ইসলাম মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আমরা যেটা দেখলাম সেটা হলো জিএম সাহেবের চেম্বার, পাশে হয়ে যায় ওই যে আপনার পিএ সাহেবের চেম্বার, এই দুটোই আগুনে ঘষীভূত অবশ্যই। আর অন্যান্য ইয়েতে আগুন লাগে নাই, আগুনটা খুব মিনিমাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ভিতরে তো আপনার টেবিল চেয়ার এগুলো তো পুড়ছে, হ্যাঁ। তারপরে যে আপনার যে কম্পিউটার ছিল, ইউপিএস ছিল, এগুলো তো সব পুড়ে ইয়ে হয়ে গেছে। সেরকম গুরুত্বপূর্ণ ইয়ে ছিল না আমাদের ওখানে। গুরুত্বপূর্ণ কাগজপত্র সেকশনে চলে এসেছে, কোনো সেকশন ক্ষতিগ্রস্ত হয়নি। গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তিও শেখ হাসিনা সরকারের অধীনেই হবে এবং বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় কথা জানান তিনি।
দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে কোনো চুক্তি হবে না বলেও জানান ওবায়দুল কাদের। গঙ্গা চুক্তি যারা করেছে, শেখ হাসিনা করেছেন, তিস্তা চুক্তিও ইনশাল্লাহ শেখ হাসিনা, তিস্তা চুক্তিও হবে, সময়ের ব্যাপার, সময় মতো হবে, সব প্রক্রিয়া শেষ পর্যায়ে। আমরা ভারতের সঙ্গে আমাদের স্বার্থ সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বন্ধুত্ব চাই না, আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্ব চাই। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ শাখায় আগুন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির শীর্ষ নেতারা। এই আগুনকে রহস্যময় বলে অভিহিত করে তারা বলেন, এর আগে 3 দিনের ছুটির ফাঁদে রিজার্ভ চুরি এবং এখন আগুনের ঘটনার মধ্যে কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত। পাশাপাশি ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিরোধিতা করেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। এখন আমাকে সব কিছু যদি শেয়ার করতে হয়, তাহলে কি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী এটা কি ইন্ডিপেন্ডেন্ট কোনো বাহিনী থাকবে? আপনি হয়তো সই করতে পারবেন, কিন্তু বাংলাদেশের মানুষ এই চুক্তিগুলো করবে। 32 তলা বিল্ডিং এর মধ্যে এমন 2টি ফ্লোরে আগুন লাগলো যেখান থেকে বৈদেশিক মুদ্রা চুরি হয়েছিল, যার নির্দেশ যে কম্পিউটার থেকে যে ইমেলগুলো গিয়েছিল সেই ফ্লোরে কেন আগুন লাগলো? সেই অর্থ চুরির ইমেল যাওয়ার সময় যখন 3 দিন ছুটি ছিল, ঠিক একইভাবে আজকেও এটা কি আকস্মিক একটা সংযোগ, নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য রয়েছে? দুপুরের সময়ে আরো থাকছে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন আজ। দিনভর ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত টাইগারদের এই স্বপ্ন সারথী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রককে গ্রেফতারের পর অনিবার্য কারণ দেখে স্নাতকোত্তর শেষ পর্বের সব পরীক্ষা স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো শিক্ষার্থী। কর্তৃপক্ষের হঠাৎ এই সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ, বাড়ছে সেশন জটের ঝুঁকিও। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে এ ব্যাপারে ইতিবাচক উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। মৌসুমী ময়ূর রিপোর্ট। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের দায়ের করা দুর্নীতি মামলায় গত 13ই মার্চ দুদকের হাতে গ্রেফতার হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান। অভিযোগ, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পরও বিশ্ববিদ্যালয়ের গণনিয়োগ পাওয়া 169 কর্মচারীকে অবৈধভাবে সিলেকশন গ্রেড দেয়া। এতে সরকারের ক্ষতি হয় 1 কোটি টাকারও বেশি। মন্ত্রণালয়ের নির্দেশনাকে ভায়োলেশন করে তাদেরকে সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে। এর পরপরই অনেকটা নাটকীয়ভাবে ঘোষণা আসে আগামী 3রা এপ্রিল অনুষ্ঠেয় 2013-14 শিক্ষাবর্ষে স্নাতকোত্তর নিয়মিত ও প্রাইভেট সব পরীক্ষা স্থগিতের ফলে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ স্বপ্নে ধরছে চির, পুষ্ট হচ্ছে সেশন জট নামক মহাব্যাধি। আমাদের যে সেশন জট শুরু হচ্ছে, উনি কবে বের হবে, আমাদের যে পরীক্ষা কবে হবে তার কোনো ঠিক নেই। আমার অনার্স কমপ্লিট করার কথা ছিল 2012 সালে। এই যে আমার 4টা বছর, এই 4টা বছরের দায় আমি কাকে দিব? সবকিছু থেকে আমরা পিছিয়ে যাচ্ছি, এটা আসলে ঠিক হচ্ছে না। একজন পরীক্ষা নিয়ন্ত্রকের অনুপস্থিতি যখন পুরো পরীক্ষা স্থগিতের কারণ, প্রশ্ন তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য নিয়ে। সাময়িকভাবে স্থগিত হতেই পারে, কিন্তু দীর্ঘ যেন না হয় সে ব্যাপারে কর্তৃপক্ষ নজর রাখবে বলে আমার বিশ্বাস। নতুন কোনো ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া উচিত। পরীক্ষা নিয়ন্ত্রকের অনুপস্থিতি নাকি অন্য কোনো কারণে স্থগিত হয়েছে পরীক্ষা, তা নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এদিকে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে, এমনটাই বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার, বাড়ছে উত্তাপ। শেষ মুহূর্তে এসে প্রধান 2 দলের মেয়র প্রার্থীরা বিভিন্ন অভিযোগ তুলছেন একে অপরের বিরুদ্ধে। সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নগরীর 25 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। সেখানে তিনি একটি উঠান বৈঠকে অংশ নেন। নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি নানা উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে সকাল 9টার দিকে নগরীর 13 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। সেখানে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন। এসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।
দেশের বাইরের খবর। লন্ডনে হামলাকারী খালিদ মাসুদ হামলার আগের রাতে উপকূলীয় শহর ব্রাইটনের একটি হোটেলে অবস্থান করে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে গণমাধ্যম। ব্রিটিশ বংশোদ্ভূত ওই সাবেক শিক্ষকের হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছুই জানায়নি পুলিশ। তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হলেও ব্রিটিশ গোয়েন্দাদের বর্তমান অপরাধী তালিকায় তার নাম ছিল না। বুধবার ওয়েস্টমিনিস্টার ব্রিজ ও ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার ঘটনায় আহতদের একজন বৃহস্পতিবার মারা যান। ওই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে আইএস এই হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনার পর লন্ডন ও তার আশপাশে সন্দেহভাজনদের খোঁজে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের সামনে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ট্রাফালগার স্কয়ারে শ্রদ্ধা নিবেদন করেছেন লন্ডনবাসী। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড ও লন্ডনের মেয়র সাদিক খান। এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন লন্ডনবাসী। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ট্রাফালগার স্কয়ারে জড়ো হয় শত শত মানুষ। বুধবারের সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান তারা। জাতি, ধর্ম, বর্ণ বৈষম্য ভুলে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের সঙ্গে উপস্থিত হয়ে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড এবং লন্ডনের মেয়র সাদিক খান। এই সময় দেওয়া বক্তব্যে তারা বলেন, লন্ডনবাসী এই ঘটনায় আতঙ্কিত নয়। সন্ত্রাসের কাছে লন্ডনবাসী কখনো পরাজিত হবে না। We are all connected. সন্ত্রাসবাদ মোকাবিলায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সন্ত্রাসের কাছে যুক্তরাজ্যবাসী কখনো পরাজিত হবে না। আমাদের ঐক্যের কাছে সন্ত্রাসীরা হার মানবে। লন্ডনের মানুষ শান্তিপ্রিয়, এখানে সন্ত্রাসবাদের ঠাঁই নেই। বিশ্ববাসীকে জানাতে চাই আমাদের মূল্যবোধ সহিংসতার বিরুদ্ধে, মানবিকতার পক্ষে। মানুষের নিরাপত্তাকে সব সময় প্রাধান্য দিয়ে থাকি আমরা। সবার জন্য ভালোবাসা, কারোর জন্য ঘৃণা নয়। সন্ত্রাস, ইসলাম এক নয়, এমন নানা প্লে কার্ড হাতে অনুষ্ঠানে অংশ নেয় বেশ কয়েকটি মুসলিম সংগঠনও। শ্রদ্ধা জানাতে আসা লন্ডনবাসী বলছে, সন্ত্রাসের কোনো ধর্ম নেই। সাময়িক আতঙ্কের ছাপ ফেলে গেলেও এই ঘটনা লন্ডনের সামাজিক মূল্যবোধকে নষ্ট করতে পারবে না। মুসলিম কমিউনিটি ধর্মের নামে সন্ত্রাসকে ইসলাম সমর্থন করে না। এ ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে অন্যান্য সামাজিক সংগঠনের সঙ্গে আমরা লন্ডনের মুসলিমরাও জোরালো প্রতিবাদ করছি। আমরা এমন ঘটনায় ভীত নই। ঐক্যবদ্ধ হয়ে আমরা সন্ত্রাসবাদ মোকাবিলা করবই। অন্যান্য দিনের মতোই আমাদের জীবন স্বাভাবিক চলবে। এই সন্ত্রাসী ঘটনাকে কেন্দ্র করে বর্ণবাদের উত্থানে সতর্ক থাকার কথাও জানান লন্ডনবাসী। বহুজাতিক সংস্কৃতির শহর এই লন্ডন। বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শত শত লন্ডনবাসী জড়ো হয়েছিল এই ট্রাফালগার স্কয়ারে। তারা বলছেন, এই ধরনের ঘটনার মাধ্যমে বিভক্তি নয়, বরং লন্ডনবাসীকে আরো ঐক্যবদ্ধ করে তুলবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সাকিব আল হাসান বিশ্বসেরা এই অলরাউন্ডারের 30তম জন্মদিন আজ। সাকিব শুধু একটি নামই নয়, একটি অনুপ্রেরণাও। বদলে যাওয়া টাইগারদের অন্যতম বড় স্বপ্ন সারথি। একটা সময় ছিল যখন বাংলাদেশের তরুণরা স্বপ্ন দেখত সচিন কিংবা শেনওয়ান হওয়ার। এখন সাকিব স্বপ্ন দেখাচ্ছেন সাকিব হওয়ার। নিজের সঙ্গে সঙ্গে দেশকেও এক অনন্য উচ্চতা নিয়ে গেছেন সাকিব। কি নাম? সাকিব আল হাসান। না স্যার, আমি সাকিব আল হাসান। তাইলে আমি কে রে? সাকিব আল হাসান, যার ব্যাটে ভর করে বসন্ত, যার খুনি জাদুতে রূপকথা হয়ে ওঠে সত্যি। 1987 সালের 24শে মার্চ মাগুরায় জন্ম নেওয়া ফয়সাল একদিন যে সেরাদের সেরা হয়ে উঠবেন সে আজ পাওয়া গিয়েছিল তার শৈশবেই। ইসলামপুর পাড়া ক্রিকেট ক্লাব, বিকেএসপি, অনূর্ধ্ব 19 কিংবা জাতীয় দল যেখানেই খেলেছেন সাকিব ছিলেন আপন মহিমায় উজ্জ্বল। ক্রিকেটের 140 বছরের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে হয়েছেন 3 ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার। বিগ ব্যাশ, আইপিএল, পিএসএল, শ্রীলঙ্কা কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সবখানেই লাল সবুজের পতাকাকে তুলে ধরেছেন সাকিব। নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। 2006 সালে জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান মিস্টার 75। তারপর আর ফিরে তাকাতে হয়নি পেছনে।
এত সব অর্জনের কারণে ক্রিকেটের দেশে পেয়েছেন শর্তহীন ভালোবাসা। তাই তো জন্মদিনে ভক্ত সমর্থক কিংবা সতীর্থ সবার একটাই প্রত্যাশা, আরও এগিয়ে যাও সাকিব। জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি এই সামনে যে সিরিজ আসছে ওয়ানডে সিরিজ, সেখানেও ও টেস্ট সিরিজের মতো ভালো পারফর্ম করবেন। হ্যাপি বার্থডে সাকিব আল হাসান। বলতে চাই যে যত বছর বাঁচেন ভালো মতো বাঁচেন আর আমাদেরকে সুন্দর সুন্দর খেলা উপহার দেন। পুরো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, চিনিয়েছেন, সেটা যাতে আরো দিন দিন আরো বৃদ্ধি পায়। নিন্দুকেরা না হয় সমালোচনাই করুক, তবুও সাকিব থাকুক তার খ্যাপাটে ব্যাটিংয়ে। সাকিবের অর্জনগুলো হোক সাকিবীয়। শুভ জন্মদিন বাংলাদেশের জান, শুভ জন্মদিন সাকিব আল হাসান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে চলছে অভিযান। ভেতর থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণ ও গুলির শব্দ। ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে সিমেন্ট বোঝাই ট্রাক। বেপরোয়া গতিতে উল্টো পথে গাড়ি চালানোয় প্রাণ গেল একই পরিবারের 5 জন সহ 10 জনের। ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন স্বামী রবিন টাঙ্গাইল থেকে গ্রেফতার। হত্যা করা হয় ছুরিকাঘাতে। ব্রিফিংয়ে ডিবি। বাংলাদেশ ব্যাংকের আগুনের ঘটনায় তদন্ত দলের ঘটনাস্থল পরিদর্শন। 5 দিনের মধ্যে রিপোর্ট নাশকতা কিনা খতিয়ে দেখা হবে জানালেন অর্থ প্রতিমন্ত্রী। এবং 25শে মার্চ দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন হবে গণহত্যা দিবস। সেদিনের ভয়াবহতা তুলে ধরা গেলে সহজ হবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়, বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।